সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। রোটারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি সালাম, আন্তরিক শুভেচ্ছা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকের আমি এই অনলাইন ক্লাসের দশম শ্রেণীর কবিতা অংশ থেকে একটি কবিতা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। আশা করি এই অনলাইন ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবা এবং বোঝার চেষ্টা করবা, তাহলেই আমাদের এই অনলাইন ক্লাসগুলি সার্থক হবে বলে আমি আশা করি। আমরা আজকের যে কবিতাটি নিয়ে আলোচনা করব সে কবিতাটি নাম হলো জুতা আবিষ্কার। এই জুতা আবিষ্কার কবিতাটি কবি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্কে আর তোমাদের নতুন করে কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন বলে আমি মনে করি না, কারণ ক্লাস 1 থেকে এই দশম শ্রেণী পর্যন্ত, অর্থাৎ প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যতগুলি ক্লাস আছে এর প্রতিটি ক্লাসই এই কবির পরিচয়টা আছে। তো এখানে নতুন করে কিছু বলার নাই। তো যাই হোক, তারপরও আমরা এই কবিতাটি আলোচনার পূর্বে আমরা কতগুলি বিষয় নিয়ে আলোচনা করব সে সম্পর্কে আমি একটু আলোকপাত করছি। দেখো, প্রথমেই এই কবিতাটি কতগুলি কঠিন কঠিন শব্দ ও ব্যাখ্যা আছে, সেগুলি নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। শব্দার্থ ও টিকা। এখানে কঠিন শব্দগুলির অর্থ এবং টিকা অর্থাৎ ব্যাখ্যাটা আমি এখানে দিয়েছি। এছাড়াও বইয়ের ভিতর আরও কিছু অতিরিক্ত আছে, সেগুলি আমরা পড়াবার সময় আলোচনা করে নেব। 2 নম্বরে যেটা আছে পাঠ পরিচিতি। একটা কবিতা, গল্প বা উপন্যাস বা প্রবন্ধ যাই হোক, সেটির শুরুর আগে একটু সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরলে তোমাদের জন্য ওই কবিতাটি বা গল্পটি বুঝতে একটু সহজ হবে। 3 নম্বরে আছে পাঠ বিশ্লেষণ। এই 2টা পর্বের পরে আমি পাঠ বিশ্লেষণ অর্থাৎ কবিতাটির প্রতিটি বাক্য পরে সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দেওয়া, এটাই হলো পাঠ বিশ্লেষণ। এরপর যেটা আছে প্রশ্নের ধারা। প্রশ্ন কী কী ধরনের প্রশ্ন হয় তো আমরা অবশ্যই অবগত আছি। তারপরও এখানে এই পাঠ বিশ্লেষণের পরেই আমাদের প্রশ্ন উত্তরের পর্বটা চলে আসে। তো আমরা জানি যে 2 ধরনের প্রশ্ন সাধারণত আমাদের হয়। একটা হইল বহু নির্বাচনী প্রশ্ন আর একটা হইল সৃজনশীল প্রশ্ন। এই বহু নির্বাচনী প্রশ্নগুলো আবার কতগুলি ভাগ আছে, আর সৃজনশীল প্রশ্নের ভিতরেও আবার কতগুলি ভাগ আছে। তো আমি ওইদিকে আর না গিয়ে এই সংক্ষিপ্ত আকারে বহু নির্বাচনী সৃজনশীল প্রশ্নটাই দ্বারায় বর্ণনা করলাম। এরপর যেটা আসবে আমাদের এখন, সেটা হবে এখন এই বিষয়গুলি নিয়ে আমি তোমাদের সামনে আলোকপাত করব। তো কবিতাটির ভিতরে কতগুলি শব্দ প্রথমেই আসে। এই শব্দ সম্পর্কে যদি আমরা একটু পরিচয় না হই তাহলে আমরা এই কবিতাটি পুরোপুরি বুঝতে পারবো না, কারণ একটা বাক্যের ভিতরে যখন একটা কঠিন শব্দ আসবে তখন ওই কঠিন শব্দটার অর্থ বা ওর ব্যাখ্যা যদি আমি না জানি তাহলে ওই বাক্যটাই আমি বুঝবো না। এজন্য আমাকে কি করতে হবে, ওই শব্দটার অর্থটা আগে জেনে নিতে হবে। তো এখানে কতগুলি শব্দ দেওয়া আছে, যেমন চরণ। আমরা অনেকে চরণ শব্দটার সাথে পরিচিত আছি অথবা অনেকে নাই। চরণ শব্দের অর্থ পা। আমাদের 2টা পা আছে, এগুলিকে চরণ বলে। কবিতাটির ভিতরে এই শব্দটি আছে। এরপর যেটাতে আছে মহি। মহি পৃথিবী বা ধরণী। পৃথিবী বা ধরণী, মহি শব্দের অর্থ। প্রতিকার, প্রতিবিধান বা সমাধান। সমাধান মানে যে কোনো একটা কাজের সমাধান করে দেয়। প্রতিকার, প্রতিবিধান বা সমাধান। এরপর মাহিনা,
কবিতার ভিতরে মাহিনা শব্দটা ব্যবহার করা হয়েছে। এর অর্থ হলো পারিশ্রমিক, পারিশ্রমিক বা বেতন, পারিশ্রমিক বা বেতন। পোষিনু, পোষণ করি বা লালন করি, পোষণ করা বা লালন করা, এটাকে কবি এখানে পোষিনু। বিস্তি, বিস্তি শব্দটির অর্থ হলো পানি বহনের জন্য চামড়ার তৈরি এক প্রকার থলি। এক সময় দেখা গেল পর্যটকরা বা যারা মরুভূমিতে চলাচল করতো অথবা পানি দূর থেকে নিয়ে এনে রাখা হইতো, এখন আমরা দেখা যায় কলসি বা অন্য অন্য বিভিন্ন পাত্রে পানি বহন করি। প্রাচীনকালে বা মধ্যযুগে দেখা গেছে যে এই যে বিভিন্ন পশুর চামড়া দিয়ে একটা থলে তৈরি করা হতো, এই থলিটায় কী করতো, তারা পানি বহন করত। থলিটাকে একটা মুখ রাখতো, ওখানে মুখের ঢাকনাও রাখতো, সেটাই তারা পানি নিয়ে এক স্থান থেকে অন্য স্থানে বহন করত। এটাকে বলে ভিস্তি বা পানি বহনের জন্য চামড়ার তৈরি এক প্রকার থলে বা থলি। পাক, অয় চন্দ্রবিন্দুর আকার বা পাক, পাক মানে কাদা বা কর্দম, কাদা বা কর্দম। এই মাটিতে পানি লাগলে মাটিটা নরম হয়ে যায়, সেটা একটু পাড়াইলে বা অথবা হাত দিয়ে একটু নাড়াচাড়া করলে ওটা কী হয়ে যায়, কাদা হয়ে যায়। এটার কাদা বা কর্দম, এটাকে বলে পাক। রন্ধ্র, রন্ধ্র মানে ছিদ্র বা ফুটো, রন্ধ্র শব্দের অর্থ ছিদ্র বা ফুটো। চামার, চর্মকার বা মুচি, অর্থাৎ যারা চামড়া নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় চামার। যারা মুচিও, যারা জুতা সেলাই করে চামড়া নিয়ে, তাদেরকে চর্মকার বা মুচি বা চামার বলে। এরপর কুলপতি, বংশের প্রধান। কুলপতি শব্দের অর্থ বংশের প্রধান। আরও কিছু শব্দ আছে, যেমন যোগ্যতম, যোগ্যমতো, উপযুক্ত, যোগ্যমতো উপযুক্ত। এই শব্দগুলি এই কবিতার ভিতরে একটু কঠিন শব্দগুলো, প্রচলিত শব্দ নয়, আমরা সবসময় এগুলো ব্যবহার করি না। বিদায় এই যখন কবিতাটি আমরা পাঠ বিশ্লেষণে যাব অথবা কোনো প্রশ্নের উত্তর করতে যাব বা এটা কবিতাটি আমরা বুঝতে যাব, তখনই আমাদের এই শব্দগুলি আসবে। আসলে পর এগুলি একটু সমস্যার সৃষ্টি হবে ওই বাক্যটা বুঝলে। ওই বাক্যটা না বুঝলে আমি কবিতার পুরো ভাবার্থ আমি বুঝব না। তাই এই শব্দগুলি সম্পর্কে আমাদের একটু আগেই পরিচয় করে নিতে হবে বা পরিচিত হতে হবে। তো যাই হোক, এরপরে আমি আসতেছি পাঠ পরিচিতি। এই কবিতাটির জুতা আবিষ্কার, কবিতাটির একটু সংক্ষিপ্ত পরিচয়, যেটাকে আমরা বলি সারমর্ম। এটা আমি জানলে কবিতাটি বুঝতে আর আমার কাছে অনেকটা সহজ বলে মনে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থ থেকে, রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থ থেকে জুতা আবিষ্কার কবিতাটি দশম শ্রেণীর পাঠ্যভুক্ত করা হয়েছে। কোথা থেকে? এই জুতা আবিষ্কার কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কল্পনা কাব্যগ্রন্থ থেকে। এটা প্রশ্ন আসে, জ্ঞানমূলক প্রশ্নে আসে অথবা বহু নির্বাচনী প্রশ্নেও আসে এটা, যে তার কোন গ্রন্থ থেকে এই জুতা আবিষ্কার কবিতাটি লওয়া হয়েছে বা অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা কল্পনা কাব্যগ্রন্থ থেকে। ধুলাবালি থেকে রাজার পা দুটিকে মুক্ত রাখা নানা প্রসঙ্গই কবিতার মূল উপজীব্য। ধুলোবালি থেকে রাজার পা মুক্ত রাখার জন্যই যে সব পরিকল্পনা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এগুলি আলোচনাই ছিল এই কবিতার মুখ্য বিষয় বা উপজীব্য বিষয়। এখন এখানে একটু প্রসঙ্গ আসতেছে যে রাজার পা কেন ধুলাবালি থেকে মুক্ত করার জন্য বিভিন্ন পরিকল্পনা ব্যবস্থা নেওয়া হয়েছে। জুতা ছিল না, তখন জুতা আবিষ্কার হয়নি। এই জুতা আবিষ্কারের পূর্বেই তো রাজা যখন মাটি দিয়ে হাঁটতো তখন ধুলাবালি, কাদা এগুলি রাজার পায়ে লাগতো। যখন জুতা আবিষ্কারের এই বিষয়টি মানুষের মাথায় আসে।
তো কাদা লাগায়। এখন রাজা চিন্তা করলো যে আমার পায়ে এই ময়লাযুক্ত কাদা বা ধুলোবালি এগুলি কেন আমার পায়ে লাগবে, এই কাদা বা ধুলোবালি থেকে আমার পা কিভাবে রক্ষা করা যায় বা এর থেকে আমি কিভাবে রক্ষা পেতে পারি, তার জন্য কি করলো, তার যে রাজার যে উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী ছিল তাদেরকে আদেশ বা নির্দেশ দিল যে তোমরা আমার এই পা দুটিকে এই ধুলাবালি থেকে রক্ষা করার ব্যবস্থা করো। তো রাজা তার মন্ত্রীদের রাজ্য থেকে ধুলাবালি দূর করার নির্দেশ দিলেন, বলে এই ধুলাবালি সব কি করো, এই দেশ থেকে দূর করে দাও, তাহলে দূর হইলেই আমার পা দুটি ওই ধুলাবালি থেকে রক্ষা পাবে। মন্ত্রীরা রাজ্যের ধুলাবালি ঝাড় দেওয়ার সিদ্ধান্ত নেন এবং এতে রাজ্যে ধুলাময়ে পরিপূর্ণ হয়। তারা সিদ্ধান্ত নিলে কি মন্ত্রীরা, যে আমরা রাজ্যের যত ধুলাবালি আছে সব ঝাড়ু দিয়ে সব পরিষ্কার করে ফেলব, যাতে রাজার পায়ে কোনো মতে ধুলাবালি আর না লাগে। কিন্তু এতে দেখা গেল যে ঝাড় দিতে গিয়ে সমস্ত দেশটাই ধুলায় পরিপূর্ণ হয়ে গেছে, কারণ ঝাড়ু দিলে কি বাতাসের সাথে ধুলাবালিগুলো উড়ে যায়, এতে কি পরিবেশ তখন দূষণ হয়ে যায়, বাতাস ভারী হয়ে যায়। রাজার আদেশ মানতে গিয়ে রাজ্যের সভাসদ কোনো উপায় যেন খুঁজে পাচ্ছেন না। অবশেষে রাজ্যেরই এক বয়স্ক চর্মকার নিজ বুদ্ধিতে রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে দেয়। এই রাজ্যময় ধুলা দূর করতে গিয়ে তারা নানান পরিকল্পনা করে এবং নানান পথ অবলম্বন করে। এই করতে গিয়ে রাজ্যে এক দুর্বিষহ অবস্থার সৃষ্টি হয়। তো তখন তারা কি করবে, আর কোনো পথ খুঁজে পায় না। তখন এক চর্মকার, অর্থাৎ এই যে মুচি বা জুতা যিনি তৈরি করেন, এই চর্মকার তাদেরকে একটা বুদ্ধি দিল অথবা একটা পরিকল্পনা সে আবিষ্কার করলো কি, যে দুটো জুতো বানিয়ে যদি রাজাকে পরিয়ে দেওয়া হয় তাহলে এই ধুলাবালি ঝাড় দেওয়াও দরকার নাই আর এগুলি দূর করাও দরকার নাই। তো অবশেষে রাজ্যেরই এক বয়স্ক চর্মকার তিনি কি করলেন, নিজ বুদ্ধিতে রাজার পদযুগল চামড়া দিয়ে ঢেকে, পদযুগল মানে দুইটি পা চামড়া দিয়ে ঢেকে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। এভাবে রাজার পা ধুলার স্পর্শ থেকে মুক্তি পায়। সাধারণ সমস্যার সমাধান সাধারণ বুদ্ধি দিয়ে করতে হয়। সাধারণ সমস্যাগুলি সমাধান করতে হলে সেখানে সাধারণ বুদ্ধি দিয়েই করতে হবে। সেখানে বড় ধরনের একটা কাক মারতে যদি আমি কামান দিয়ে একটা কাক মারি তাহলে কি হবে? একটা কাক তো কামান দিয়ে মারলে তো দেখা যাবে যে কামানের শুধু কামানের গুলিটাই খরচ করা হবে। তো জটিলভাবে করতে গেলে বিড়ম্বনাই বাড়ে। এটাকে ওই সাধারণ জিনিসকে দূর করতে হলে সাধারণ জিনিস দিয়ে দূর করতে হবে। সেখানে বড় কিছু চিন্তা করা যাবে না। সমস্যার সমাধানে পদস্থজনই যে অনিবার্য তাও নয়। এখানে বড় বড় মন্ত্রী, বড় বড় শিক্ষিত এগুলি দরকার না। এই সাধারণ ব্যাপারে একজন মুচি যথেষ্ট। সাধারণের দ্বারাও অসাধারণ কৃত্য সম্পাদন হতে পারে। কবিতায় তাই মূর্ত হয়ে উঠেছে। এইটাই কবিতায় কি ফুটে উঠেছে, যে একজন সাধারণ দিয়েই সাধারণ জিনিসকে মোকাবিলা করতে হয় অথবা সাধারণ সমস্যাকে সমাধান করতে হয়। এইটাই ছিল কবিতাটির মুখ্য বিষয়। এবার আমরা আসতেছি, এবার আমাদের কোনটা গেল, শব্দার্থ গেল, পাঠ পরিচিতি গেল, এবার পাঠ বিশ্লেষণ। এটাই আমরা আসব। পাঠ বিশ্লেষণে আমরা আসব। জুতা আবিষ্কার, রবীন্দ্রনাথ ঠাকুর। কহিলা হবু শুনো গো গবুরায়। কহিলা হবু, হবু হলো রাজা। এই রাজা কি করো, কহিল মানে বলল। শুনো গো গবুরায়, গবুরায় ছিল মন্ত্রী, প্রধান মন্ত্রী ছিল, মন্ত্রী পরিষদের প্রধান ছিল গবুরায়। এই গবুরায়কে ডেকে হবু রাজা বলল, কালীকে আমি ভেবেছি সারা রাত। গতদিন আমি সারা রাত ভেবেছি। কি ভেবেছি?
মলিন ধুলা লাগিবে কেন পায়ে? এই যে মলিন অর্থাৎ এই যে আবর্জনা ময়লাযুক্ত ধুলা আমার পায়ে কেন লাগিবে? আমি হইলাম সবার উপরে, এই রাজ্যের প্রধান, আমার পায়ে কেন এই মলিন ধুলা বা এই আবর্জনা যুক্ত ধুলা আমার পায়ে কেন লাগিবে? ধরণী মাঝে চরণ ফেলা মাত্র, অর্থাৎ আমি এই ধরণী মানে পৃথিবী, ধরণী হলো পৃথিবী বা মহি, এখানে আমি পা ফালা মাত্রই আমার ধুলা কেন লাগিবে? তোমরা শুধু বেতন লহ বাটি, তোমরা শুধু বেতন নিয়ে কি করো? বাড়ি যাও। রাজার কাছে কিছুই নাহি দৃষ্টি, রাজার কোনো দিকে তোমাদের কোনো দৃষ্টি নেই, শুধু মাস শেষ হয় আর বেতন নিয়ে তোমরা কি করো? বাড়ি যাও। আমার মাটি লাগায় মোরে মাটি, হ্যাঁ, রাজ্যে মোর একই এ অনাবৃষ্টি, শীঘ্রই এর করিবে প্রতিকার, নহিলে কারো রক্ষা নাহি আর। এই আমার দেশের মাটি আমার পায়ে লাগবে, এটা তো সহ্য করার মতন না। হ্যাঁ, তো রাজ্যে মোর একই অনাবৃষ্টি, অর্থাৎ এই রাজ্যময় এই যে অনাবৃষ্টির কারণে ধুলাবালি হয়ে গেছে, এটা আমার পায়ে লাগবে, এটা সহ্য করার মতো নয়। শীঘ্রই এর করিবে প্রতিকার, শীঘ্রই এর প্রতিকার মানে সমাধান বা প্রতিদান করবা, এর সমাধান করবা, না হলে কারো কিন্তু কোনো রক্ষা নাই, সবাই হয়তো চাকরি যাবে, জেল ফাঁস এগুলি হবে। এটা তিনি মন্ত্রীকে ডেকে, হবু রাজা গবু মন্ত্রীকে ডেকে এই কথাগুলি বলল। শুনিয়া গবু ভাবিয়া হরক্ষর, এ কথা শুনিয়া তো মন্ত্রীর কি অবস্থা হইল? সে অবস্থা একেবারে লাল হয়ে গেল, তার রক্ত উঠে গেল মাথায়। দারুণ ত্রাসে গর্ম বহে গাত্রে, দারুণ ত্রাস মানে যে সে এই কথাগুলি শোনার পরে, রাজা আমাকে বলছে এই কথাগুলি খুব শক্ত করে, তো এর সমাধান যদি আমি না করতে পারি তাহলে আমাদের চাকরি সকলেরই যাবে। এই চিন্তায় হতাশায় তার শরীর থেকে ঘাম বেরিয়ে গেছে। মানুষ যখন একটু দুশ্চিন্তায় পড়ে, বড় ধরনের দুশ্চিন্তায় পড়ে, দেখবা যে সে অসুস্থ হয়ে পড়ে, শরীর থেকে ঘাম বের হয়ে যায়। এর মন্ত্রীর এই একই অবস্থা হয়েছে রাজার কথা শুনে। পণ্ডিতের হইল মুখ চুন, কারণ মন্ত্রী তো একজন বড় পণ্ডিত ছিল, বড় মন্ত্রী বড় পণ্ডিত ছিল, তার মুখ চুন হইল কি, একেবারে মুখে কালি পড়ে গেল, আর কিছু বলার নাই। পাত্রদের নিদ্রা নাহি রাতে, হ্যাঁ, তো আর যারা ছিল অন্যান্য কর্মকর্তা কর্মচারী, কেউই এই কথা শোনার পরে কারো চোখে কোনো ঘুম নেই, সবাই বসে বসে চিন্তায় করলো যে কিভাবে এর সমাধান করা যায়। রান্নাঘরে নাহি কোচরে হারি, অর্থাৎ এই কর্মকর্তা কর্মচারীদের, রাজ্যের কর্মকর্তা কর্মচারীরা এই খবর শোনার পর কারো ঘরে কোনো রান্নাবান্না নাই, সবাই চিন্তিত। মহিলারাও চিন্তা করতেছে যে যদি কোনো মতে এই সমস্যার সমাধান না করা যায়, রাজা যে কথা বলছে তার সমাধান না করা গেলে কি হবে, সবার চাকরি চলে যাবে, চাকরি চলে গেলে আমরা কি খাবো। তো এই চিন্তায় তাদের রান্নাবান্নাও সব কিছু কী হয়েছে, বন্ধ হয়ে গেছে। কান্নাকাটি পড়িল বাড়ির মধ্যে, বাড়ির মধ্যে কি কান্নাকাটি পড়ে গেছে সবার বাড়িতে, হায় হায় কি অবস্থা হবে। অশ্রু জলে বাসছে পাকা দাড়ি, যার যে পাকা দাঁড়িয়ে আছে সব কি করেছে, অশ্রু জল মানে চোখের পানিতে সেগুলি কি বাসছে কান্নাকাটির পরিপ্রেক্ষিতে। কহিলা গবু হবুর পাদ পদ্মে, এবার মন্ত্রী রাজাকে বলল, কি বলল, পাদপদ্মে, অর্থাৎ তার পায়ে যদি না দুলা লাগিবে তব পায়ে, পায়ের দুলা পাইব কি উপায়। এবার মন্ত্রীকে সে একটা বুদ্ধি আটলো, চিন্তা করলো যে এই কথা বলে দেখি আমি রাজাকে ইতে আনা যায় কিনা, বসে আনা যায় কিনা, তার একটা মানে একটা বুদ্ধি পাকাইল সে, কি যে রাজা যদি আপনার পায়ে যদি ধুলো না লাগে এই জমিনের বা এই পৃথিবীর, তাহলে আমরা আপনার পা থেকে কিভাবে ধুলা নিব, অতএব এই ধুলা দূর করা ঠিক হবে না বা যাবে না, এই ধুলো তো আমরা নিব আপনার পা থেকে, এটা আমাদের দায়িত্ব কর্তব্য নেওয়া। এটা বুদ্ধি সে আটল। শুনিয়া
রাজা ভাবিল ধুলি ধুলি। শুনিয়া রাজা কি করলো? ভাবিল ধুলি ধুলি। এই কথা একটু ধুলি ধুলি শিখলো। সে ভাবতেছে যে মন্ত্রী কি কথা বলল যে ধুলা দূর করা যাবে না, তাহলে আমরা আপনার পায়ের ধুলা কিভাবে নিব। কহিল শেষে, কথাটি বটে সত্য, কিন্তু আগে বিদায় করো ধুলি। কথাটি তুমি যেটা বলেছো এটা সত্যি কথা, কিন্তু তুমি কি করো, আগে ধুলাটা দূর করো, তারপরে হইবে পদধূলি। ভাবিয়া পরে পদধূলির তথ্য। এই তো তুমি একটা যে এখন বর্তমানে যে একটা তথ্য নিয়ে আসছো, একটা সংবাদ নিয়ে আসছো তোমার, হ্যাঁ, এইটা পরে হবে, আগে তুমি ধুলাটা কি করো, দূর করো। তবে রাজার কথায় রাজা আছে, রাজা ঠিক আছে, আগে তুমি ধুলা দূর করো, তারপর হবে তোমার ওই তথ্য বা ওই যে একটা কথা নিয়ে আসছো ওইটার পরে চিন্তা ভাবনা করা হবে। ধুলা অভাবে না পেলে পদধুলা তোমার, তোমরা সবে মাহিনা খাও মিথ্যে। তোমরা এই আমার আদেশটাকে তোমরা মান্য করো এবং ধুলা দূর করো, হ্যাঁ, আর এটা না করলে তোমরা মিথ্যে মিথ্যে করে আমার কাছ থেকে মাহিনা নিচ্ছ বা বেতন নিচ্ছ আর খাচ্ছ। কেন বা তবে পুষিনু এতগুলো, হ্যাঁ, এই যে এতগুলি কর্মচারী কর্মকর্তা আমি এত মায়না দিয়ে কেন পুষতেছি, আমার এই আদেশ যদি তোমরা যথাযথভাবে পালন না করো। উপাধি ধরা বৈজ্ঞানিক বৃত্ত, এই এত বড় বড় যে পদ দিয়েছি মন্ত্রীর অমুক সমুক, হ্যাঁ, এইসব সব কিন্তু কি করব, এইসব আমি সব এই তথ্যতত্ত্ব বৈজ্ঞানিক এই যে উপায় টুপায় এগুলো সব কিন্তু বাতিল করে দেব তোমাদের। আগে কাজ আগে করো গো তুমি সারো, পরের কথা ভাবিবে আরও পরে। তো আগে আমি যে কথা বলছি তুমি ধুলাটাকে দূর করো, তারপর তোমার ওইসব তথ্য এগুলি কাজে লাগাও। একথা মন্ত্রীকে রাজা বলে দিল। হ্যাঁ, বলার পর তো মন্ত্রীর মাথা আরও চরক গাছ হয়ে গেল যে না, রাজাকে তো বশ করা সম্ভব নয়। আদার দেখে রাজার কথা শুনি যতন বয়ে আনিল তবে মন্ত্রী। মন্ত্রী এই কথা শুনে রাজার দরবার থেকে মুখ ভার করে সে অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের কাছে আসলো এবং সে চোখে কি শুধু আদার দেখতেছিল। বলল যে আদার দেখে রাজার কথা শুনি। সবাই রাজার কথা শুনে মন্ত্রী তো চোখে নিজেই আদার দেখে এবং অন্য অন্য যারা আছে তারাও কিন্তু শুনে কি করছে, এখন সমস্ত কিছু অন্ধকার দেখতেছে যে আসল আমরা যে তথ্য পাঠিয়েছিলাম তাতে তো কোনো কাজ হলো না। হ্যাঁ, রাজার কথাই তো ঠিক রইল। আচ্ছা, এ পর্যন্ত আমি আজকের পাঠ বিশ্লেষণ করতে পারলাম। এরপর প্রশ্নের যে ধারাগুলি আছে এবং বাকি যে পাঠ বিশ্লেষণটুকু আছে এইটুকু আমি আগামী ক্লাসে আরও বিস্তারিত আলোচনা করব বলে আশা রাখি। তোমরা আমি যেটুকু আজকের এই অনলাইন ক্লাসে যেটুকু নিয়ে আলোচনা করলাম এটুকু একটু তোমরা মনোযোগ সহকারে দেখবা, আর এগুলি থেকে ছোট ছোট প্রশ্ন বের করে তোমরা সেগুলো শেখার চেষ্টা করবা। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই তোমাদের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।